আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতেছি গুণগত রসায়নে আজকে সেকেন্ড লেকচার। তো এর আগের লেকচারটাতে আমরা গুণগত রসায়নের একবারে টপিকগুলো ছিল। ফর এক্সাম্পল কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথাবার্তা বলেছি। প্লাস হচ্ছে রসায়নের মধ্যে এই টপিকগুলো ছিল তার মধ্যে আরেকটা টপিক নিয়ে আমরা কথাবার্তা বলেছি। সর্বোচ্চ সর্বনিম্ন পাশাপাশি হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন আ এনার্জি আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। এই ছিল হচ্ছে আমাদের গুণগত রসায়নের ১ম লেকচারের মূল বিষয়গুলি। আজকে আমরা দেখব হচ্ছে গুণগত রসায়নের সেকেন্ড টপিক। যেই সেকেন্ড টপিকটা হচ্ছে ওয়ান অফ দা ইম্পোর্টেন্ট টপিক বলা যায় গুণগত দ্রাব্যতা। দ্রাব্যতার শুরু করতেছি তাইলে আজকের লেকচারটা। দ্রাব্যতা নিয়ে যদি আমরা একটু কথাবার্তা বলতে চাই, দ্রাব্যতার একবারে শুরুতেই হচ্ছে তার ডেফিনিশনটা ডেফিনিশন দ্রাব্যতাতে বলা হইতেছে যে কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে প্রতি ১০০ গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে ওই দ্রবের দ্রাব্যতা। ঠিক আছে? প্রতি ১০০ গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত থাকে সেটা হচ্ছে ওই দ্রবের দ্রাব্যতা। এটা হচ্ছে দ্রাব্যতার ডেফিনিশন। যেমন কোন একটা যৌগের ক্ষেত্রে আমরা বা কোন একটা জিনিসের ক্ষেত্রে আমরা চিন্তা করি। আচ্ছা, দ্রাব্যতা বুঝার আগে একটু আমাদের জানতে হবে কোনটা দ্রব, কোনটা দ্রাবক আর কোনটা দ্রবণ। এই জিনিসটা নিয়ে অনেকে প্যাচ লাগায় দেয়। আমরা যদি এভাবে চিন্তা করি বিষয়টারে দ্রব, দ্রাবক, দ্রবণ দিয়ে চিন্তা না করে আমরা এইভাবে চিন্তা করতে পারি। চিনি এবং পানির একটা শরবত বানাবো আমরা। এই জায়গাতে পানি হচ্ছে দ্রাবক আর চিনি হচ্ছে দ্রব। আর এই দুইটারে একসাথে যদি আমরা মিলাই তাহলে যেটা পাবো সেটা এই হচ্ছে দ্রব, দ্রাবক আর দ্রবণের কথাবার্তা। যদি কোনো একটা দ্রবণে প্রতি ১০০ গ্রাম প্রতি ১০০ গ্রাম পানিতে প্রতি ১০০ গ্রাম পানিতে যদি আমরা ধরে নেই যে ৫ গ্রাম প্রতি ১০০ গ্রাম পানিতে ৫ গ্রাম চিনি দ্রবীভূত আছে, তখন ওই দ্রবণের দ্রাব্যতা আমরা বলবো হচ্ছে ৫। এটাই এই জায়গাতে বলা হয়েছে। প্রতি ১০০ গ্রাম আমরা একটা আইডিয়াল একটা মানে ব্যালেন্স একটা আমরা লেভেল ঠিক করে নিছি। ব্যালেন্স লেভেলটা হচ্ছে ১০০ গ্রাম দ্রাবকের রেসপেক্টে আমরা এই জায়গাতে নির্ণয় করি দ্রাব্যতা। তার মানে প্রতি ১০০ গ্রাম দ্রাবকে যতটুকু পরিমাণ দ্রবীভূত থাকবে সেটা হচ্ছে ওই দ্রবের দ্রাব্যতা। আচ্ছা, যদি আমরা এটা বুঝে থাকি আমরা একটু সামনের দিকে আগাই। এই জায়গাতে কিছু কোশ্চেন্স আছে। বলা আছে যে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আচ্ছা একটু বলে রাখা ভালো যে এই জায়গাতে নির্দিষ্ট তাপমাত্রাটা মেনটেন করাটা আসলে খুবই ইম্পর্টেন্ট। দ্রাব্যতার ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রা মেনটেন করাটা খুবই কেন ইম্পর্টেন্ট? কারণ হইতেছে যে আমি যদি কোনো একটা জিনিসের তাপমাত্রা ফিক্স না রেখে যদি দ্রাব্যতা নির্ণয় করতে যাই, যেমন ফর এক্সাম্পল এই যে সিনারিওটা আমরা ড্র করলাম, এটা ফর এক্সাম্পল 25 ডিগ্রি। একই সিনারিও যদি আমরা 30 ডিগ্রি সেলসিয়াসের অ্যাক্রসে চিন্তা করি তখন আসলে দ্রাব্যতা এই ৫ হবে না, মানে দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে? কারণ হচ্ছে যে কোনো একটা দ্রবণ কিভাবে তৈরি হয়, দ্রাবকের মধ্যে দ্রবীভূত হওয়ার মাধ্যমে দ্রবণ তৈরি হয়। তাহলে দ্রাবকের মধ্যে কতটুকু দ্রবীভূত হইতে পারবে সেই পরিমাণের উপর ভিত্তি করে হচ্ছে দ্রাব্যতা, এই পরিমাণের উপর ডিপেন্ডেন্ট দ্রাব্যতা। যেমন ১০০ গ্রাম পানিতে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০০ গ্রাম পানিতে মনে করা যাক যে ১০০ গ্রাম পানির ধারণ ক্ষমতা, চিনি ধারণ ক্ষমতা হচ্ছে ১০ গ্রাম। ১০০ গ্রাম পানির চিনি ধারণ ক্ষমতা হচ্ছে ১০ গ্রাম। তার মানে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর দ্রাব্যতা কত? ১০। আবার এমনও হইতে পারে যে
30°C তাপমাত্রায় 30°C তাপমাত্রায় 100 গ্রাম, একই 100 গ্রাম পানি, তার চিনি ধারণ ক্ষমতা হচ্ছে 15 গ্রাম। তার চিনি ধারণ ক্ষমতা হচ্ছে 15 গ্রাম। তাহলে এখন 30°C তাপমাত্রায় দ্রাব্যতা কত হবে? 15 হবে। কোশ্চেন ইজ, এটাতে 15 গ্রাম আর এটাতে 100 গ্রাম 10 গ্রাম কেন? পানির পরিমাণ তো সেই 100 গ্রামই ছিল। তাহলে এখানে দুইটার ক্ষেত্রে হচ্ছে ধারণ ক্ষমতার পরিমাণ ডিফারেন্ট কেন? তার উত্তরটা হচ্ছে এরকম যে কোনো একটা পাত্রের মধ্যে যখন দ্রাবক থাকে তখন দ্রাবকটা কি আসলে ওয়ান কাইন্ড অফ লিকুইড। আচ্ছা, লিকুইড জিনিসের মধ্যে কি থাকে? আন্তঃআণবিক দূরত্ব থাকে, মলিকুলগুলোর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব থাকে। এখন যখন আমরা টেম্পারেচার 25-এর পরিবর্তে টেম্পারেচারটা ইনক্রিজ করে 30°C বাড়াই দিলাম, 30°C উন্নীত করলাম, তখন কি হইলো? টেম্পারেচার 5°C ইনক্রিজ হইলো। 5°C ইনক্রিজ হওয়ার কারণে যেটা হবে, এই যে কণাগুলো আছে, এই যে মলিকুলগুলো আছে, পরস্পর থেকে দূরে সরে যাবে। তাহলে দূরে যেহেতু সরলো, মাঝখানে অন্তর্বর্তী জায়গায় কি হইলো? স্পেস বাড়তে পারলো, স্পেস বাড়লো। স্পেস বাড়ার কারণে সে অধিক পরিমাণ চিনিকে ওই মাঝখানের জায়গায়, খালি জায়গায় জায়গা দিতে পারবে। দ্যাটস ওয়াই ওই জিনিসটার মানে ওই সেটআপের চিনি ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়ে গেল। তার মানে টেম্পারেচার যদি বৃদ্ধি পায়, তাইলে দ্রাব্যতা এটাও কি হবে? বৃদ্ধি পাবে। তাপমাত্রা যদি বাড়ে, দ্রাব্যতা বাড়বে। তাপমাত্রা কমলে দ্রাব্যতা কমবে। ঠিক আছে? তার মানে তাপমাত্রার সাথে দ্রাব্যতাটা আসলে ডিপেন্ডেন্ট। এই জন্য এখানে বলা হয়েছে যে আমরা যখন চিন্তা ভাবনা করব যে কোনো একটা পার্টিকুলার সেটআপ নিয়ে, তখন তাপমাত্রাটা নির্দিষ্ট থাকা বা কনস্ট্যান্ট থাকাটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এই ম্যাথটাতে কি বলছে? ম্যাথটাতে বলছে যে 25°C তাপমাত্রায় 75 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। কোশ্চেন করছে যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত। আজকে আমরা একটু হাতে ক্যালকুলেশন করাটা একটু শিখবো। আমরা যেহেতু আমরা ভার্সিটিতে পরীক্ষা দিব, তো ভার্সিটিতে হচ্ছে হাতে ক্যালকুলেশন করাটা একটু ইম্পর্টেন্ট। তো আমরা একটু হাতে ক্যালকুলেশন করা শিখবো। বলছে 25°C তাপমাত্রায় 75 গ্রাম ভরের সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। তাহলে এখানে সম্পৃক্ত দ্রবণ কোনটা? 75 গ্রাম। এটা হচ্ছে আমার দ্রবণ। 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। তাহলে দ্রবের পরিমাণ কত? 20 গ্রাম। দ্রবের পরিমাণ হচ্ছে 20 গ্রাম। তাহলে দ্রাব্যতা কত? আমরা দ্রাব্যতা বের করি কার একরসে? প্রতি 100 গ্রাম দ্রাবকের একরসে। আচ্ছা, আমরা তো জানি হয়তোবা দ্রব এবং দ্রাবক এই দুইয়ের সমন্বয়ে কি তৈরি হয়? দ্রবণ তৈরি হয়। দ্রব এবং দ্রাবকের সমন্বয়ে কি তৈরি হয়? দ্রবণ তৈরি হয়। তাহলে এই জায়গাতে দ্রবণের পরিমাণ কত দেয়া আছে? 75 গ্রাম। তাহলে দ্রাবক কত এই জায়গাতে? দ্রাবক হচ্ছে 75 মাইনাস এই 20, দ্রবের পরিমাণটা বাদ দিব। দ্রাবক হচ্ছে 55 গ্রাম। আর আমরা একটা জিনিস এখান থেকে তাহলে বলতে পারি যে 55 গ্রাম দ্রাবকে দ্রব আছে কতটুকু? তাহলে 30 গ্রাম। প্রতি 100 গ্রাম দ্রাবকে কত আছে সেটা আমরা বের করবো। কারণ 100 গ্রাম দ্রাবকে যতটুকু, এটাই কি দ্রাব্যতা আমরা অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন জানি। তাহলে 100 গ্রাম দ্রাবকে কতটুকু থাকবে? 20 টু 55। আচ্ছা, এই জায়গাতে তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হবে? যদি কাটাকাটি করি কত হয়? 20। যদি 5 দিয়ে কাটি তাহলে 4 11 থাকে 20 গ্রাম। গ্রামে কত? তাহলে উপরে থাকতেছে কত? 400, থাকবে হচ্ছে 11। এখন আমরা 400 কে যদি 11 দিয়ে ডিভাইড করি তাহলে কত হয়? 33। থাকতেছে 7।
70 11 আর লাগবে না। তাহলে কত কত পাচ্ছি আমরা? আমরা অ্যারাউন্ড 32 পাচ্ছি এই জায়গাতে দ্রাব্যতা। আমরা একটু দেখি, খেয়াল করি জায়গাতে 36 কোনটাতে আছে, তাইলে এটাতে আছে 36। এটা হচ্ছে বুঝা গেছে? এভাবে হচ্ছে আমরা একটু হ্যান্ড ক্যালকুলেশন করব। আচ্ছা, আমরা পরেরটা একটু দেখি। পরেরটাতে কি বলছে? 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, কনস্ট্যান্ট টেম্পারেচারে সোডিয়াম ক্লোরাইডের 250 ml সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করে 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণ পাওয়া গেল। তাহলে প্রতি লিটারে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? প্রতি লিটারে দ্রাব্যতা কত? আচ্ছা, প্রতি লিটারে দ্রাব্যতা যদি আমরা বের করতে যাই, তাহলে কি করব আমরা? 250 ml 250 ml এ কতটুকু পরিমাণ সোডিয়াম ক্লোরাইড আছে? 250 ml সোডিয়াম ক্লোরাইড আছে হচ্ছে 117 গ্রাম। 250 ml সোডিয়াম ক্লোরাইড 117। তাহলে 1 ml এ কত? আর এই জায়গাতে বলছে যে প্রতি লিটারে, বলে দিছে এই জায়গায় প্রতি লিটারে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা। প্রতি লিটার মানে কি? পার 1000 ml, এটা মানে পার 1000 ml। তাহলে পার 1000 ml এ হচ্ছে দ্রাব্যতা কত সেটা বের করব। তাহলে 250 ml এ আছে হচ্ছে 117 গ্রাম। 1000 ml এ কত আছে সেটা আমরা বাইর। কত হবে? 117 1000 ডিভাইডেড বাই। আচ্ছা, এই যে দ্রাব্যতাটা বের হইল, যে দ্রাব্যতাটা বের করলাম, এই দ্রাব্যতাটা কোন এককে বের করছি খেয়াল করো তো। এই জায়গাতে আমরা গ্রামে ছিল না সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা, যেহেতু সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা এই জায়গাতে গ্রামে ছিল, তার মানে দ্রাব্যতাটা এই জায়গাতে বের হইছে আসলে প্রতি লিটারে কত গ্রাম আছে। তার মানে দ্রাব্যতার একক এই জায়গাতে গ্রাম পার লিটার। দ্রাব্যতার একক হচ্ছে এই জায়গাতে গ্রাম পার লিটার। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, জায়গাতে দেখবো প্রত্যেকটা কততে আছে? মোল পার লিটারে আছে। তাহলে গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে যাব। কিভাবে যাব? আমরা জানি n = W/m, W/m। n এর একক কি? মোল। তাহলে আমরা গ্রামটারে যদি আমরা কোনোভাবে মোলে নিতে পারি, তাইলে তো পার লিটার জায়গায় আছে, সমস্যা নাই। তাহলে গ্রামটাকে শুধুমাত্র মোলে নিব। গ্রামকে মোলে নেওয়ার উপায় কি? এটার একক হচ্ছে মোল, এটার একক হচ্ছে গ্রাম। তাকে যদি আমরা আণবিক ভর দিয়ে ভাগ করি, তাহলে কিসে যাচ্ছে? গ্রামটা মোলে চলে যাচ্ছে। এই কাজটা এই জায়গাতে করব। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত হবে? সোডিয়াম হচ্ছে 23, ক্লোরিন হচ্ছে 35.5, এর অ্যাবাউট 58.5 এটা হবে। এখন হ্যান্ড ক্যালকুলেশন করার ক্ষেত্রে আসলে ভার্সিটি অ্যাডমিশন গুলোতে ডিজিট এমন ভাবেই দেয় যাতে হচ্ছে কাটাকাটি যায়, এরকম ডিজিটই দেয়। এই জায়গাতে যদি আমরা একটু খেয়াল করি, দেখবো যে এই যে 58.5 আছে, এটা হচ্ছে 117 অর্ধেক। তার মানে এটা দিয়ে 117 কাটলে কত হয়? 2। আচ্ছা, 250 দিয়ে এই শূন্য যদি কাটি, 25 দিয়ে 100 কাটলে 4 25 100, তাহলে 4 × 2 8 মোল পার লিটার। এটা হচ্ছে দ্রাব্যতা। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে 8 মোল পার লিটার। আচ্ছা, এই জায়গাতে বলছে পরেরটাতে যে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার হুইচ ইজ 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 1.25 আপেক্ষিক গুরুত্বের 20 ml সোডিয়াম ক্লোরাইড সম্পৃক্ত দ্রবণ নেওয়া হলো। দ্রবণকে বাষ্পীভূত করে 5 গ্রাম শুষ্ক সোডিয়াম ক্লোরাইড অবশেষ পাওয়া গেল। কোশ্চেন করছে যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত। আচ্ছা, আপেক্ষিক গুরুত্ব দিয়ে যেটাকে বোঝানো হয় সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব যে কোনো একটা জিনিসের ঘনমাত্রা রোকে বোঝানো। ঘনমাত্রা দেয়া আছে এবং দ্রবণের
আয়তন দেয়া আছে, ঘনমাত্রা দেয়া আছে, দ্রবণের আয়তন দেয়া আছে। দ্রবণের ভরটা আমরা বের করতে পারি। দ্রবণের ভরটা আমরা কিভাবে বের করতে পারি? দ্রবণের ভরটা বের করার জন্য আমরা বলতে পারি হচ্ছে রো ইকুয়াল টু আই এম ইকুয়াল টু রো ভি। রো কত? 1. ভলিউম হচ্ছে 20 ml, 20, 1.25 হচ্ছে 5/4, তাহলে এম এর ভ্যালু কত আসলো? 25 গ্রাম। এর ভ্যালু হচ্ছে 25। আচ্ছা, এম এর ভ্যালু যদি 25 গ্রাম হয়, এই যে 25 গ্রাম এম, এটা কার কার ভ্যালু? 5 গ্রাম হচ্ছে দ্রবণের ভ্যালু। 25 গ্রাম হচ্ছে দ্রবণের ভ্যালু। 25 গ্রাম দ্রবণ। এখন 25 গ্রাম দ্রবণের মধ্যে 5 গ্রাম শুষ্ক সোডিয়াম ক্লোরাইড পাওয়া গেছে। তার মানে কি দ্রবের পরিমাণ, এই জায়গাতে দ্রবের পরিমাণ কতটুকু? দ্রবের পরিমাণ হচ্ছে 5 গ্রাম। দ্রবের পরিমাণ কত? 5 গ্রাম। তাহলে দ্রবের পরিমাণ যদি 5 গ্রাম হয়, দ্রাবক কত? দ্রাবক হচ্ছে 5 - 5, দ্রাবকের পরিমাণ। দ্রাবক হচ্ছে 20 গ্রাম। তাহলে 20 গ্রাম দ্রাবকের মধ্যে 20 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রব কতটুকু আছে? 5 গ্রাম। 20 গ্রাম দ্রাবকে দ্রব আছে হচ্ছে কতটুকু? 5 গ্রাম। 100 গ্রামে কতটুকু আছে সেটাই তো দ্রাব্যতা। প্রতি 100 গ্রামে কত আছে সেটা বের করব। 5 20 কত হয়? 5 20 5 5 5 25 25 গ্রাম। এতটুকু পরিমাণ কি আছে? সরি, 25 গ্রাম না, 5, এটা হচ্ছে তার দ্রাব্যতা। তো গ্রাম ইউনিটে বের করছি, তাহলে এটার একক কি হবে? গ্রাম পার। দ্রাব্যতা কত? এর দ্রাব্যতা হচ্ছে 5, দ্রাব্যতা হচ্ছে 25। আচ্ছা, পরেরটায় যাই। আমরা একটা উদ্দীপক দিয়ে হচ্ছে আমরা কয়েকটা টাইপের কোশ্চেন সলভ করার চেষ্টা করি। বলছে পরেরটাতে বলছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আবারও সেম কোশ্চেন হচ্ছে, ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব এবং দ্রাবক লাগে? এটা কোশ্চেন। আমরা আগের কোশ্চেন থেকে দ্রাব্যতা, আগের কোশ্চেন থেকে দ্রাব্যতা কত পাইছি? আগের কোশ্চেন থেকে দ্রাব্যতা 25। দ্রাব্যতা হচ্ছে 25। দ্রাব্যতা যখন 25, তখন দ্রাবক কত ছিল? দ্রাব্যতা যখন 25, তখন দ্রাবক ছিল 100 গ্রাম। এটা ডিফাইন্ড একটা। তাহলে দ্রাব্যতা 25, দ্রাবক হচ্ছে 100 গ্রাম। আমরা দ্রাব্যতার সংজ্ঞা থেকে কি জানছিলাম? প্রতি 100 গ্রামে যত গ্রাম দ্রব থাকে সেটাই হচ্ছে দ্রাব্যতা। তাহলে প্রতি 100 গ্রামে 25 গ্রাম দ্রব আছে। তার মানে দ্রব কত আসলে? দ্রব হচ্ছে এই জায়গাতে 25 গ্রাম। তাহলে দ্রবণ কত? জায়গাতে দ্রবণ হচ্ছে, তাহলে দুইটা যোগ করব, যোগ করলে যেটা পাবো সেটা 100 গ্রাম, 125 গ্রাম। আমরা আবার রৈখিক নিয়মে যাই।
হয়ে গেলে কি হবে? তাহলে আমরা আবার ঐকিক নিয়মে যাই। ঐকিক নিয়মে গেলে কি হবে যে প্রতি 125 গ্রাম প্রতি 125 গ্রাম দ্রবণের মধ্যে দ্রবের পরিমাণ কতটুকু আছে? দ্রবের পরিমাণ আছে হচ্ছে 25 গ্রাম। 1000 গ্রামে কত আছে? কারণ আমার বলছে যে এই জায়গাতে 1 কেজি সম্পৃক্ত দ্রবণ, তার মানে 1000 গ্রামের অ্যাক্রোসে বের করতে হবে। 1000 গ্রামের জন্য কত? 5 ডিভাইডেড বাই 120। কাটাকাটি করলে কত হয়? কাটাকাটি করলে হচ্ছে 5 200 গ্রাম। এটা কার ভ্যালু? 1000 গ্রাম দ্রাবকে দ্রব আছে, তাহলে 200 গ্রাম। 1 কেজি দ্রাবকে 1000 গ্রাম দ্রবণে 1000 গ্রাম দ্রবণের মধ্যে দ্রব আছে কতটুকু? 200 গ্রাম। তাহলে দ্রবের পরিমাণ কত আসলো? দ্রব আসলো হচ্ছে 200 গ্রাম। তাহলে দ্রাবকের পরিমাণ কত? দ্রব যখন 200 গ্রাম, দ্রবণ কত? 1000 গ্রাম। তাহলে দ্রাবক কত? 1000 বিয়োগ 200 কত হয়? 800 গ্রাম। এটাই চাইছে, এটাই চাইছে। আচ্ছা, পরেরটায় যাই। পরেরটায় কি বলছে যে আচ্ছা এই কোশ্চেনটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট একটা। একই উদ্দীপকটা এক্সপ্লেন করতেছি না, কোশ্চেনটা পড়ি। কোশ্চেনটাতে বলছে যে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে কত? দ্রাব্যতা 50। এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলছে যে 250 গ্রাম দ্রবণকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উন্নীত করা হয়, তাইলে ওই দ্রবণকে সম্পৃক্ত করতে আরো কত গ্রাম দ্রব প্রয়োজন? বিষয়টা এমন যে একটা পাত্রে মধ্যে একটা দ্রবণ আছে, এই দ্রবণের দ্রাব্যতা হচ্ছে 50, এবং দ্রাব্যতা যখন 50 তখন তাপমাত্রা হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে টেম্পারেচার। এরপর বলছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার একটা দ্রবণ আমরা একটু আগে পাইছি না, উদ্দীপক থেকে এ নাম্বার কোশ্চেনে 30 সেলসিয়াস তাপমাত্রায় একটা দ্রাব্যতা পাইছি কত? আরেকটা পাত্রে ওই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত দ্রাব্যতা ছিল? 25। এ নাম্বার থেকে পাই। যখন 25 তখন তাপমাত্রা হচ্ছে 30। কোশ্চেন করছে যে এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যেই দ্রবণটা আছে, এটারে যদি আমি 60 ডিগ্রিতে উন্নীত করি, 30কে যদি আমি 60-এ নেই, তাইলে কি হবে? আসলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 25। তাপমাত্রাটা বাড়াইতেছি, আমরা জানি, একটু আগে দেখছি আমরা, টেম্পারেচার যদি বাড়ে দ্রাব্যতা কি হবে? বাড়বে না। তার মানেটা কি আসলে? আরো অধিক পরিমাণ দ্রব্য, ওই যে চিনি এবং পানির যেই উদাহরণটা ছিল, ওইখানে হচ্ছে আরো অধিক পরিমাণ, ওই উদাহরণ অনুসারে যদি আমরা বলি আরো অধিক পরিমাণ চিনি কতটুকু পরিমাণ অ্যাড করা যাবে সেটা বের করতে বলছে। কারণ দ্রাব্যতা কি হইতেছে? বাড়তেছে, ওই যে ইন্টারমলিকুলার স্পেস বাড়তেছে, তার মানে অধিক পরিমাণ চিনি জায়গা দেওয়ার সক্ষমতা তৈরি হচ্ছে, তার মানে দ্রাব্যতা বাড়তেছে। 30কে যদি 60-এ নেই, তাহলে আরো অধিক পরিমাণ দ্রব্য যোগ করা যাবে। কতটুকু যোগ করা যাবে সেটা হচ্ছে কোশ্চেন। এটা বের করার জন্য একটা ট্রিক্স আছে, একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে এইভাবে করব যে মনে করা যাক দ্রব্য যোগ করা যাবে, আরো যে অধিক পরিমাণ দ্রব্য যোগ করা যাবে কতটুকু জিজ্ঞেস করছে। এই দ্রবের পরিমাণটা মনে করা যাক যে ডাব্লিউ, অধিক পরিমাণ দ্রব্য যোগ করব হচ্ছে ডাব্লিউ পরিমাণ।
ডাব্লিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি করে দ্রাব্যতার পার্থক্য থাকবে, সে হচ্ছে প্রদত্ত তাপমাত্রায় দ্রবণ দ্রবণ কোনটা কি জিনিস আমরা আস্তে আস্তে দ্রাব্যতার পার্থক্য আমরা এখানে দেখতে পারতেছি 60°C অ্যাক্রসে দ্রাব্যতা 50, এটা আমি জানি। 30°C অ্যাক্রসে দ্রাব্যতা হচ্ছে 25, এটাও আমি জানি। তাহলে এই দুইটার দ্রাব্যতার পার্থক্য কত? আসলে দ্রাব্যতার পার্থক্য হচ্ছে 50 বিয়োগ 25, এটা হচ্ছে দ্রাব্যতার পার্থক্য। নিচে বলছি যে প্রদত্ত তাপমাত্রায় দ্রবণ, এই প্রদত্ত তাপমাত্রা হচ্ছে ওই তাপমাত্রা, এই তাপমাত্রা থেকে আমি একটা ফাইনাল টেম্পারেচারে, আমরা একটু খেয়াল করি এখানে কোন তাপমাত্রা থেকে হাইটে যাচ্ছি। 60°C, এটা হচ্ছে আমার ফাইনাল টেম্পারেচার। তাহলে আমরা কোন তাপমাত্রা থেকে যাচ্ছি? আমরা যাচ্ছি হইতে 30°C টেম্পারেচার থেকে। এই 30°C টেম্পারেচার হচ্ছে আমার প্রদত্ত তাপমাত্রা। এই 30°C হচ্ছে আমার প্রদত্ত তাপমাত্রা। এই প্রদত্ত তাপমাত্রা থেকে হচ্ছে আমরা 60-এ যাচ্ছি। তার মানে এই 30°C তাপমাত্রার অ্যাক্রসে দ্রবণ কতটুকু সেটা আমার এই নিচে, এই দ্রবণটা যদি আমরা বসাই কত হবে? আমরা দেখতে পাচ্ছি যে 30°C তাপমাত্রায় দ্রাব্যতা কত? 25 গ্রাম। তার মানে দ্রাবক কত? 100 গ্রাম। দ্রাবক এবং দ্রবের পরিমাণ যদি যোগ করি তাহলে কত হবে? এখানে দ্রবণের পরিমাণ কত? 30° অ্যাক্রসে দ্রবণের পরিমাণ হচ্ছে 125, যোগ করলে 125। তাহলে প্রদত্ত তাপমাত্রায় দ্রবণ কত? আসলে 125 গ্রাম ইন্টু দ্রবণ। দ্রবণ বলতে আসলে এখানে একটা দ্রবণের পরিমাণ দেওয়া আছে, এই দ্রবণটা এই জায়গাতে বসাবো। কত? 250। আচ্ছা, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি কত হবে? উপরে হচ্ছে 25, রাইট? হচ্ছে 125, 250। 25 দিয়ে যদি কাটি কত হবে? 5 25 125, 5 দিয়ে যদি কাটি 5, আর এই কত আসলো? 50। আরো অধিক পরিমাণ দ্রব্য যোগ করা যাবে। কতটুকু? আরো অধিক পরিমাণ দ্রব্য যোগ করা যাবে হচ্ছে 50 গ্রাম। এটাই হচ্ছে আমার আলটিমেট ডাব্লিউ এর পরিমাণ। আই হোপ বুঝা গেছে। অধিক পরিমাণ দ্রব্য কতটুকু যোগ করা যাবে সেটা হচ্ছে 50 গ্রাম। আচ্ছা, এর করসপন্ডিং আরেকটা ম্যাথ করব। এর করসপন্ডিং আরেকটা ম্যাথ হচ্ছে এখন উল্টা কাজটা করব। উল্টা কাজটা কি? আগে এটা ছিল 60°C, 50, আর হচ্ছে 30°5। আমরা কি করছিলাম আগের ক্ষেত্রে হচ্ছে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় যাচ্ছিলাম। এখন উচ্চ থেকে নিম্নতে যাব, উল্টা কাজ করব। উচ্চ থেকে নিম্নতে যাইতেছি, তাহলে কি হচ্ছে? আসলে তাপমাত্রার পরিমাণ কমে যাচ্ছে। তাপমাত্রার পরিমাণ যদি কমে যায়, দ্রাব্যতা এটা কি হবে? করসপন্ডিংলি কমে যাবে। তাপমাত্রা কমলে দ্রাব্যতাও কমবে। তাহলে দ্রাব্যতা কমার অর্থ কি? দ্রাব্যতা কমার অর্থ হচ্ছে যে মনে করা যাক এই 60°C যেই সেটআপটা আছে, 60°C যেই সেটআপটা আছে, এই সেটআপটাকে আমরা কই নিতেছি? 30°তে নিতেছি। 60°তে এর মধ্যে চিনি ধারণ ক্ষমতা ছিল মনে করা যাক কত? 50। হচ্ছে তার চিনি ধারণ ক্ষমতা। টেম্পারেচার কমাইতেছি, তাহলে কি হবে? ইন্টারমলিকুলার ডিসটেন্সটা কমতে থাকবে, অর্থাৎ অণু পরমাণুগুলা পরস্পরের কাছাকাছি আসতে থাকবে। যত কাছাকাছি আসবে তত ইন্টারনাল যে স্পেসটা আছে সেই স্পেসটার পরিমাণ কমে যাবে। যত কমে যাবে স্পেসের পরিমাণ, তত কম পরিমাণ চিনি সে জায়গা দিতে পারবে। তার মানে কি? তার দ্রাব্যতা কমতেছে, সলিউবিলিটি কমতেছে। হ্যাঁ, তার সলিউবিলিটি কমতেছে। অর্থাৎ
30°C 60টাকে যদি 30-তে নেই, তাহলে এর মধ্যে যদি 50 গ্রাম দ্রব থাকে, এখানে তো 50 গ্রাম দ্রব থাকতে পারবে না এর দ্রাবকের মধ্যে, তাহলে বাকি যে দ্রবগুলো আছে 50 গ্রামের পরিবর্তে এখানে কত থাকতে পারবে? 25 গ্রাম। বাকি 25 গ্রাম কই যাবে? বাকি 25 গ্রাম হচ্ছে এই যে নিচে এইভাবে তলানি পড়বে। এটাই এখানে কোশ্চেন করছি যে 60°C তাপমাত্রায় দ্রাব্যতা এত, 250 গ্রাম দ্রবণকে 30°C তাপমাত্রায় ঠান্ডা করা হলো, এতে কত গ্রাম দ্রব কেলাসিত হবে? নিম্ন তাপমাত্রায় গেলে কেলাসিত হয়। আমরা যদি এটা করতে চাই তাহলে কিভাবে করব? প্রথমে আবারও সেই একই প্রসেস, W = দ্রাব্যতার পার্থক্য ডিভাইড বাই প্রদত্ত তাপমাত্রায় দ্রবণ ইনটু দ্রবণ। দ্রাব্যতার পার্থক্য কত? 50 বিয়োগ 25 থাকবে হচ্ছে 5। কি আসবে কত? প্রদত্ত তাপমাত্রায় দ্রবণ, আমি কোন তাপমাত্রা থেকে যাইতেছি? আমি যাইতেছি 60°C, এটাই হচ্ছে আমার প্রদত্ত তাপমাত্রা। ফ্রম এই টেম্পারেচার থেকে আমরা যাচ্ছি, এটা হচ্ছে আমার প্রদত্ত তাপমাত্রা। 60 অ্যাক্রসে দ্রাব্যতা কত? 50। তাহলে দ্রবণ কত হবে? 50 যোগ 100, 150। 150। আর এটাকে যদি মাল্টিপ্লাই করব, কি দিয়ে মাল্টিপ্লাই করব? কত কত টেম্পারেচার, এই জায়গায় কত পরিমাণ? 250 গ্রাম, 2 গ্রাম। এটা যদি আমরা করি তাহলে কত হয়? কাটা 5 আমরা 3 এর অ্যাবাউট 41 পয়েন্ট সামথিং, 41 পয়েন্ট 41 পয়েন্ট সামথিং। এটা হচ্ছে আমার ডাব্লিউর পরিমাণ। এই হচ্ছে দুইটা টাইপের, তিনটা টাইপের ম্যাথ গেল। এরপর আমরা দেখি পরটাতে কি বলছে। 30°C টেম্পারেচারে, 30°C টেম্পারেচারে লবণের দ্রাব্যতা হচ্ছে বলা আছে 5 গ্রাম পার লিটার। 400 ml এর সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম লবণ আছে সেটা বের করতে হবে। তাহলে পার লিটারে প্রতি 1000 ml এর মধ্যে কতটুকু পরিমাণ লবণ আছে? 5 গ্রাম। 250 কি বলছে জায়গাতে? 400 ml, 400 ml দ্রবণ। তাহলে 400 ml 400 5 1000 5 দিয়ে যদি কাটি তবে হচ্ছে তার হচ্ছে 2। কতটুকু পরিমাণ? 2 গ্রাম পরিমাণ। পরেরটা এটা ইজি ছিল, ইজি ছিল। পরেরটায় যাই। পরেরটা কি বলছে? 50 ml দ্রবণের মধ্যে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে, প্রতি লিটারে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? এবং দ্রাব্যতার এককগুলা কিসে দেওয়া আছে? গ্রাম পার লিটারে দেওয়া আছে। প্রতি লিটার দ্রাব্যতা কত? এখানে কতটুকু পরিমাণ আছে? 50 ml। 50 কতটুকু আছে? আছে হচ্ছে 5 গ্রাম। তাহলে প্রতি লিটার মানে কত? পার 1000 ml 5000 বাই 10, 100 100 গ্রাম পার লিটার।
100 গ্রাম কত আসতেছে 100 গ্রাম পার লিটার ছিল। এবার আসি দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল কেএসপি কেআইপি ইন্টারমিডিয়েট লাইফের সব থেকে পপুলার জিনিস গুণগত রসায়নের কেএসপি এবং কেআইপি। কেএসপি কেআইপি এর ভ্যালু যদি আমরা নির্ণয় করতে যাই কিভাবে নির্ণয় করবো আমরা আবার একটু রিকল করি। আমরা সবাই পারি এই জিনিস জানি, আমি বিশ্বাস করি যে তোমরা পারো। তারপর আমি একটু রিকল করাই দিতেছি কিরকম যে কেএসপি হচ্ছে যেমন একটা জিনিস একটা রিঅ্যাকশন লিখি এটাকে যদি আমরা আয়নিত করি কি হবে এরকম হই। এটা যদি আমরা কেএসপি নির্ণয় করতে যাই কেএসপি নির্ণয় করতে গেলে আমরা ধরে নেই দ্রাব্যতা হচ্ছে এস, এর দ্রাব্যতা হচ্ছে এস, এটা দ্রাব্যতা কত হবে ওয়াইজেস, দ্রাব্যতা হচ্ছে ওয়াইজেস এসপি সলিবিলিটি প্রোডাক্ট কত ওয়াইজেস টু দি পাওয়ার এই কোএফিসিয়েন্টটা পাওয়ারে চলে যায় স্কয়ার টু ওয়াইজেস টু দি পাওয়ার কোএফিসিয়েন্ট পাওয়ার হিসেবে চলে। এখানে আমরা যদি একটু ক্যালকুলেশন টু দি পাওয়ার টু টু পাওয়ার পাওয়ার থ্রি তারপরের লাইন আমরা পাওয়ার টু পাওয়ার 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 কত 5। এখান থেকে আমরা একটা আইডিয়া জেনারেট করতে পারি যে বিষয় কেমন দাঁড়াইলো আসলে দাঁড়াইলো হচ্ছে এ আর বি এর যেই সহগগুলো আছে সহগটাকে আমি বলতে পারি বলতেছি হচ্ছে সহগটাকে পাই যদি হয় তাহলে কেমন হচ্ছে বিষয়টা কেএসপি এর ভ্যালুটা কত আসতেছে এখানে হচ্ছে কেএসপি আমরা এই ফরম্যাটটা যদি একটু ফলো করি ফরম্যাটটা ফলো করলে কি হয় 2 এর মাথায় 2 অর্থাৎ এখানে যেই সহগটা আছে এর মাথায় এই সহগটা এবার পাওয়ার হিসেবে যাবে। তাহলে এই সহগটা যদি হয় x জেনারেলে পাওয়ার x ইনটু y টু দি পাওয়ার y ইনটু s এর মাথায় যে 5 আসছে 5 আসছে 5টা কেমনে আসছে 2 আর 3 যোগ করে আসছে তার মানে পাওয়ার x প্লাস y এটা হচ্ছে আমার কেএসপি নির্ণয় করার জন্য। এই যে এক্স আর ওয়াই আমরা ইকুয়েশন না লিখেও আমরা বলতে পারি এক্স আর ওয়াই কেমনে আসলে যে প্রথমটার নিচে যেটা থাকবে এটা হচ্ছে আমার এক্স, দ্বিতীয়টার নিচে যেটা থাকবে আমার ওয়াই। এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয় আমরা বলতে পারি আমাদের এই হচ্ছে আমাদের যৌগ। এই যৌগটার ক্ষেত্রে হচ্ছে আমরা করতেছি এই যৌগটার ক্ষেত্রে হচ্ছে আমরা কেএসপি বের করতেছি। তাহলে এই যৌগটার জন্য আমরা যদি কেএসপি বের করি তার কেএসপি কত আসবে আর কেএসপি আসবে হচ্ছে এমন করবে x টু দি পাওয়ার x y টু দি পাওয়ার y ফর x প্লাস y। এই জিনিসটাই হচ্ছে লিখে রাখছি হচ্ছে এই জায়গাতে লেখা। এইভাবে হচ্ছে আমরা শর্টকাটে কেএসপি বের করতে পারি সহজে। একটু আমরা সামনের দিকে আগাই কি বলছে এই জায়গাতে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যদি এস হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যদি হয় দ্রাব্যতা গুণফল কত
আমরা প্রথমেই দেখবো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে নিচে কত আছে, এই জায়গায় আই মানে কত 1, আর এই জায়গাতে কত আছে, এক্স এর ভ্যালু হচ্ছে এই জায়গাতে 1, ওয়াই এর ভ্যালু হচ্ছে এই জায়গাতে কত 1 আর 3। তাইলে আমার দ্রাব্যতা গুণফল কেএসপি কত হবে, হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স মানে কি 1 টু দি পাওয়ার 1 ইজ 1 টু y টু দি পাওয়ার y টু দি পাওয়ার ইন্টু s টু দি পাওয়ার x প্লাস y মানে হচ্ছে 3 প্লাস 1, ক্যালকুলেশন করলে কত হয় কিউব 7 দ্রাব্যতা গুণফল কত অ্যান্সার, তার হচ্ছে 27 s টু পাওয়ার। পরেরটায় যাই, পরেরটা কি বলছে, ক্যালসিয়াম ফসফেটের দ্রাব্যতা এস হলে দ্রাব্যতা গুণফল কত, এএসপি ইকুয়াল টু তাহলে কত হবে, মানে ক্যালসিয়ামের ক্ষেত্রে এক্স কত 3, মানে ওয়াই কত 2, 2, তাহলে দ্রাব্যতা গুণফল কেএসপি কত হবে পাওয়ার 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 5 কত কিউব 27 ইন্টু স্কোয়ার 4 পাওয়ার 5, 4 27 কত হয় তো 8 পাওয়ার 5। এই হচ্ছে এসপি এর ভ্যালু, তার জন্য ক্যালসিয়াম ফসফেটের জন্য 8 এস পাওয়ার 5 এটা হচ্ছে অ্যান্সার। পরেরটা যদি দেখি, পরেরটা কি বলছে যে F2 এর দ্রাব্যতা বলছে এত, দ্রাব্যতাটা বলে দিছে 2 × 10⁻⁻4 মোলার হলে দ্রাব্যতা গুণফলটা কত, এবার নিউমেরিক্যাল ভ্যালু দিছে, এই জায়গায় হচ্ছে এখন নিউমেরিক্যাল ভ্যালু দিছে। কিভাবে করব আমরা, আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল ফরম্যাটে আগে যাই, অ্যাজ ইউজুয়াল ফরম্যাটে যদি যাই কেএসপি ইকুয়াল টু কত আসতেছে, কেএসপি ইকুয়াল টু হচ্ছে এখানে ক্যালসিয়ামের ইয়া কত এক্স কত ইকুয়াল টু কিছু নাই মানে 1, ক্লোরিনের ক্ষেত্রে y কত y ইকুয়াল টু 2, x আর y এর ভ্যালু হচ্ছে 2, 1 টু দি পাওয়ার 1 এটা লেখার দরকার নাই, টু দি পাওয়ার 2 ইন্টু s টু দি পাওয়ার 1 প্লাস 2 মানে কত s টু দি পাওয়ার, এটা যদি হয় 4 ইন্টু s টু দি পাওয়ার 3, মানে কি বলছে s এর ভ্যালু হচ্ছে 2 × 10⁻⁻4, 2 ইন্টু পাওয়ার -4, মাথায় কত আসবে, আসবে হচ্ছে কিউব, তাই যদি আমরা কিউব করি, কিউব করলে কত আসে, করলে আসে হচ্ছে কিউব করলে কত আসে 2 কে আসে হচ্ছে 10 টু দি পাওয়ার -4 পাওয়ার মাইনাস, এর মাথায় আছে কত, এর মাথায় আছে কিউব করলে কত হয় আসলে পাওয়ার 4 কত হয় 10 টু দি পাওয়ার -12, 10 টু দি পাওয়ার -12, 10 টু দি পাওয়ার -12 থাকে 4 8 কত 32, 32 -12। এখন যদি দশমিকটা আছে হচ্ছে এই জায়গাতে, দশমিকটাকে যদি আমি এক ঘর পেছনে সরাই কত হবে পয়েন্ট, এক ঘর কমে যাবে, এটাই বেসিক্যালি হচ্ছে কার ভ্যালু, এই বেসিক্যালি এর ভ্যালু 0.2 × 10⁻⁻, কত অ্যান্সার হচ্ছে সি। তো আশা করি বোঝা যাইতেছে যে হ্যান্ড ক্যালকুলেশন জিনিসটা আসলে তেমন কঠিন কিছু নাই, প্র্যাকটিসের বিষয়, একটু বাসায় সবাই একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে আশা করতেছি হচ্ছে হাতে চলে আসবে, মোটামুটি হাতে চলে আসবে। এবং ভার্সিটি অ্যাডমিশনে দেখা যায় যেটা যে সিটগুলো এমনভাবে সাজায় দেয় ওরা, করে নিচে একটু চিন্তা ভাবনা করলে কাটাকাটি যায়, আমরা একটু হ্যান্ড ক্যালকুলেশন প্র্যাকটিস রাখলে মোটামুটি কাটাকাটিতে তেমন একটা প্যারা খাবো না, হয়ে যাবে সমস্যা।
সামনের দিকে আগাই, পরেরটাতে যাই। পরেরটাতে কি বলছে, M2X3 এর দ্রাব্যতা, X3 এর দ্রাব্যতা হচ্ছে 1.1 ইন্টু 10⁻² মোল পার লিটার। দ্রাব্যতা বলে দিছে এত মোল পার লিটার। কেএসপি কত, কেএসপি বের করবো। কি জিনিস আমরা প্র্যাকটিস করব, কিভাবে হয়, কেএস, এখানে M2X3 এর ক্ষেত্রে হয় কত, শর্ট এস টু দি পাওয়ার, শর্ট এস টু দি পাওয়ার 5 যদি 108 বলে রাখি, সেটা হচ্ছে ক্যালকুলেশন করার ক্ষেত্রে চালানোর জন্য আর দিতে হয় 1.1, এই কথা 1 তো তার কাছাকাছি একটা, 1.1 নিয়ে হচ্ছে আমি জায়গাতে ঝাঁটা না পাকায় এই 1.1 এর জায়গায় আমি 1 তেমন একটা রেজাল্টের চেঞ্জ হবে না, আমরা একটা অ্যাপ্রক্সিমেট পেয়ে যাব। এটাকে যদি 1 চিন্তা করি কত হয়, 1 যদি চিন্তা করি তাহলে 108 মাইনাস 5 হইতেছে। দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল এই দুইটার মধ্যে হচ্ছে সম্পর্কটা একটু দেখি ওটা কেমন। একটা জিনিসের যদি হয় কেআইপি গ্রেটার দেন কেএস, ওই দ্রবণটা কেমন হবে, কেআইপি কেমন হবে, ইকুয়াল হইলে কেমন। আমরা দ্রবণ নিয়ে একটু কথাবার্তা বলি, নামগুলো একটু চিন্তা। দ্রবণ মূলত হচ্ছে ধরনের হয়, ধরনের হয়, একটা হচ্ছে আরেকটা হচ্ছে কোনটা কি সম্পৃক্ত হইতেছে, মনে করো যে আমার হাতে একটা পাত্র আছে, যে শরবত বানাই, এই পাত্রে শরবত বানানোর জন্য টোটাল আছে মনে করা যাক 100 গ্রাম পানি, গ্রাম পানি আছে, 100 গ্রাম পানি আছে, 100 গ্রাম পানির মধ্যে পানির ধারণ ক্ষমতা হচ্ছে মনে করো 15 গ্রাম, 100 গ্রাম পানি চিনি ধারণ ক্ষমতা হচ্ছে 15 গ্রাম, এবং তুমি কি করছো এই 15 গ্রাম চিনি এর মধ্যে দিই, তাহলে কি তার ধারণ ক্ষমতা পুরাপুরি ফুল, তার বিনিময়ে এখান থেকে এই এটা পাওয়া যাবে, দ্রবণটা পাওয়া যায়, সেই দ্রবণটা। আবার মনে করো এরকম আছে, তোমার কাছে একটা পাত্র আছে, তুমি এখন আবারও সেই 100 গ্রাম পানি আছে, 100 গ্রাম পানির মধ্যে পানির আবারও সেম ধারণ ক্ষমতা হচ্ছে 15 গ্রাম, কিন্তু তুমি এর মধ্যে হচ্ছে 10 গ্রাম, আরো 5 গ্রাম কি খাইতে পারবে, বা এই পাত্রের মধ্যে যতটুকু পরিমাণ পানি আছে তারও 5 গ্রাম কনজিউম করতে পারবে। এই যে আরো 5 গ্রাম চিনি কনজিউম করার যে সক্ষমতা আছে বিধায় হচ্ছে তাকে আমরা
অসম্পৃক্ত। তাহলে অতিপৃক্ত কোনটা? অতিপৃক্ত হচ্ছে 15 গ্রাম ধারণ ক্ষমতা, 100 গ্রামের 15 গ্রাম ধারণ ক্ষমতা। আমি দিয়ে দিছি মনে করো যে 25 গ্রাম, ধারণ ক্ষমতার বাইরে হচ্ছে আমি তারা কি দিছি, অবশিষ্ট যেই 10 গ্রাম দিছি, 10 গ্রাম হচ্ছে পাত্রে তলানি পড়বে। তলানি পড়লো কারণ এটাকে আমরা বলতেছি অতিপৃক্ত। ঠিক আছে, তার মানে অতিপৃক্ততে কি হয়, অতিপৃক্ততে তলানি পড়ে, তলানি পড়ে। ঠিক আছে, তলানি পড়ে। এখানে কেআইপি ইজ গ্রেটার দেন যখন কেএসপি হবে, মনে রাখবা সব সময় কেআইপি বড় যদি হয় কেএসপি থেকে, তাইলে দ্রবণটা হবে হচ্ছে একটা অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ মানেই হচ্ছে তলানি পড়বে। অতিপৃক্ত দ্রবণ মানেই হচ্ছে তলানি পড়বে। ঠিক আছে, এরপরে কেআইপি ইজ লেস দেন কেএসপি যদি হয়, তাহলে হচ্ছে অসম্পৃক্ত একটা দ্রবণ পাবো, আর ইকুয়াল হইলে আমরা পাবো হচ্ছে। এই দুইটার মধ্যে ক্ষেত্র বিশেষে হচ্ছে একটু ঝামেলা পাকায় যায়। তো এই দুইটার মধ্যে আমরা দুইটাই মনে রাখবো না, আমরা সবসময় মনে রাখবো হচ্ছে যে কোনো একটা মনে রাখলে অন্যটা রিভার্স। আমরা মনে রাখতে পারি এটা জাস্ট পারি কেআইপি গ্রেটার দেন কেএসপি কি হয়, অতিপৃক্ত। ঠিক আছে, এটা হচ্ছে আমরা একটু মনে রাখবো, ইজ গ্রেটার দেন কেএসপি হইলে অতিপৃক্ত একটা সলিউশন আমরা বা দ্রবণ পাবো। তাহলে এই জায়গাতে বলছে একটা কোশ্চেনে আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল এর নিচের কোন সম্পর্কে অধক্ষেপ পড়বে। অধক্ষেপ মানে কি আসলে, মানে হচ্ছে তলানি, তলানি পড়বে। তলানি পড়ার শর্ত কি, কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি। আর হচ্ছে প্রথমটা কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি। তো এরপরে যাই, আগে ছিল পরেরটা যাই। 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল হচ্ছে কত, 10⁻⁻10 যদি হয় সিএল মাইনাস আয়নের ঘনমাত্রা মোল পার লিটারে কত, সিএল মাইনাসের ঘনমাত্রা কত। আচ্ছা, এটা যদি আমরা করি সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল, আমাদের আগের থিওরি দিয়ে কাজ চলে যাবে। তবে কেএসপি ইকুয়াল টু ফর এক্স y টু দি পাওয়ার y ফর এক্স প্লাস y, আর y দুইটাই কত 1 1, তাহলে এক্স আর ওয়াই থাকবেই না, কেএস পাওয়ার 2 পাওয়ার 2 যদি হয়, এস এর ভ্যালু যদি আমরা জানতে চাই টু রুট ওভার অফ কেএসপি, এটা রুট ওভার কেএসপি, কেএসপি এর ভ্যালু কত, এখানে এর ভ্যালু হচ্ছে 1 পাওয়ার মাইনাস 10 পাওয়ার অফ, রুট মানে কি আসলে সামথিং টু দি পাওয়ার হাফ, পাওয়ার মাথায় কত থাকবে, হাফ থাকবে। হাফ যদি হয় পাওয়ার মাইনাস হাফ পাওয়ার 5, আমার ঘনমাত্রা কত মোল পার লিটার, 10 টু দি পাওয়ার -5, 10 টু দি পাওয়ার -5 কোন কোন জায়গায় আছে, এটা হচ্ছে 10 হচ্ছে आंसर। পরেরটায় যাই, পরেরটায় বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 50 ml 10 টু দি পাওয়ার -3 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, এই দ্রবণে 50 ml পাওয়ার -2 মোলার সিলভার নাইট্রেট দ্রবণ কি ঘটবে। কেএসপি বলে দেওয়া আছে সিলভার ক্লোরাইডের কত 1.10, এটা বলে দেওয়া আছে। কি এখানে ঘটলো, এখানে হচ্ছে হাতে দিচ্ছে আমার সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের সাথে যোগ করতেছি হ্যাঁ সিলভার নাইট্রেট যোগ করতে, নাইট্রেট যোগ করতেছি।
সোডিয়াম ক্লোরাইডের সাথে সিলভার নাইট্রেট যোগ করলে কি পাবো আমরা? এখানে সিলভার ক্লোরাইড পাবো। আপাতত সিলভার ক্লোরাইড নাইট্রেট না লিখি, সিলভার ক্লোরাইডের কি পাবো একটা আমরা এখানে সাদা অধক্ষেপ আসলে সাদা অধক্ষেপ। সাদা অধক্ষেপটা আদৌ আমরা পাবো কি পাবো না সেটা আমরা আইডেন্টিফাই, এটা যদি আইডেন্টিফাই করবো আসলে আমার কেআইপি জানা লাগবে, কারণ অধক্ষেপ পড়বে কি পড়বে না দিলে কেআইপির ভ্যালু জানতে হবে, তখন কেএসপি আর কেআইপি তুলনা করতে হবে। কেআইপি যদি আমরা কেআইপি নির্ণয় করার জন্য সবসময় হচ্ছে আমরা অনেক এলাবোরেট প্রসেস ব্যবহার করি। কেআইপি নির্ণয় শর্টকাট প্রসেস, আমি এখানে পরপর ধাপে ধাপে তিনটা কাজ একসাথে করে ফেলবো। এটা কি? এ দুইটা যৌগ আমার হাতে দেয়া থাকবে, এই দুইটা যৌগের প্রথম আয়নিত সোডিয়াম ক্লোরাইড, এখানে আয়নিত করি নাইট্রেট, আয়নিত করি প্লাস প্লাস, এটা পাবো। আমরা একটু খেয়াল করলে দেখবো এই দুইটা আয়নের মধ্যে আমার লাগবে কোনটা আসলে? লাগবে এই ক্লোরিনটা, আমার লাগবে হচ্ছে, কারণ জায়গাতে বলে দিছে সিলভার ক্লোরাইডের কেএসপি, তার মানে এই দুইটা লাগবে। এই দুইটা সহগ কত এই জায়গাতে? সহগ হচ্ছে এই জায়গাতে আই মানে কত? 1, সহগ হচ্ছে 1 1, এই দুইটা সহগ হচ্ছে আমার লাগবে। এরপরে এই দুটো যোগ করার পর আমরা কি পাইছি আসলে? সিলভার ক্লোরাইড পাইছি না? এই সিলভার ক্লোরাইডের মধ্যে সহগ কত সেটা একটু আমাদের, সিলভার ক্লোরাইডের মধ্যে প্লাস প্লাস এল মাইনাস, এখানেও তাদের সহগ কত? আই মান হচ্ছে 1 1, তাহলে সহগ হচ্ছে 1 1। মনে রাখবো সবসময় এই সহগটাকে আমরা বলবো N1, এই সহগটাকে আমরা বলতেছি N2, এই সহগটাকে আমরা বলতেছি হচ্ছে N1, N2 বলতেছি হচ্ছে প্রাইম, এই সহগটাকে আমরা বলতেছি N1 প্রাইম। এবার আমরা ফর্মুলাটা যদি লিখি, ফর্মুলাটা লিখলে কি হবে? ফর্মুলাটা একটু টাইপ ইন AI equals to হইতেছে N1 1 1 divided by total to the power 1 prime into B2 divided by total to the power N2 prime। এটা হচ্ছে আমার কেআইপি নির্ণয়। তো মাথায় রাখবো আমরা নির্ণয় করার সূত্রটা, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হইতে এলাবোরেট প্রসেসে কেআইপি নির্ণয় করি, এই প্রসেস ভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় নাই, তো নির্ণয় করতেছি আমরা N1 S1 ডিভাইড বাই V টোটাল টু দি পাওয়ার N1 প্রাইম N টু দি পাওয়ার N2 প্রাইম। এখানে প্রাইম যেই এগুলা, যে প্রাইম যেই নাম্বারগুলা, অর্থাৎ N1 প্রাইম প্রাইম নাম্বারগুলো হচ্ছে আমরা যখন এই দুইটারে একসাথে অ্যাড করব, অ্যাড করার পর আমরা যেই সলিউশনটা পাবো, এই সলিউশনের মধ্যে তাদের সহগগুলা কি কি? সহগগুলো হচ্ছে প্রাইম N2, এবং অ্যাড করার আগে তারা ইনিশিয়ালি যেই পাত্রের মধ্যে ছিল, এই পাত্রের মধ্যে তাদের সহগগুলা কত কত, এটা হচ্ছে N1 আর N2। যদি আমরা করি তাহলে কত হবে? করলে এখানে বলছে এখানে দুই ক্ষেত্রেই হচ্ছে কত, সব সহগ হচ্ছে এই জায়গাতে 1, তাহলে আমরা সহগ নিয়ে তেমন একটা
মাথা না ঘামাই। S1 কত? S1 হচ্ছে 10 টু দি পাওয়ার -3 হচ্ছে পাওয়ার -2 ভি কত? 50 ml। 50 ml হচ্ছে ভি ডিভাইডেড বাই এই 50 ml আর এই 50 ml এর অ্যাড করলেই তো আমি আসলে এই সলিউশনটা পাবো। তার মানে এই সলিউশনের ভলিউম কত? টোটাল ভি টোটাল কত তাহলে? তো ভি টোটাল হচ্ছে 100 ml। ভি টোটাল যেহেতু 100 ml তাহলে নিচে হচ্ছে ডিভাইড করব কত দিয়ে? 100 দিয়ে। পরেরটাতে পাওয়ার -2 ইনটু 50 অ্যান্সার কত আসে? 50 দিয়ে কাটি, 2 কাটলে হচ্ছে 2 করে হচ্ছে 10 টু দি পাওয়ার -3 10 টু দি পাওয়ার -5 এটা হচ্ছে 4। অ্যান্সার হচ্ছে 4/5 ডিভাইড বাই 1/4 মানে কত আসে? 5.25 ইনটু 10 পাওয়ার 4 নিতে চাই হবে 0.5 পাওয়ার -5। এটা হচ্ছে আমার এর ভ্যালু, এটা হচ্ছে আমার কেআইপি এর, এটা হচ্ছে আমার কেআইপি এর ভ্যালু 2.5 ইনটু 10 টু দি পাওয়ার -5। কেআইপি এর ভ্যালু হচ্ছে এটা। কেআইপি যদি এটা হয়, কেএসপি কত দেয়া আছে? এই জায়গাতে কেএসপি দেয়া আছে হচ্ছে এখানে, কেএসপি দেয়া আছে 1.8 ইনটু 10 টু দি পাওয়ার -10 এত দেয়া আছে। 10 টু দি পাওয়ার -10 10 এটা কত? 10 টু দি পাওয়ার -5। তার মানে কত হবে? কেআইপি এটা কি আসলে? কেআইপিটা বড় কার থেকে? কেএসপি এর থেকে। কেএসপি এর থেকে কেআইপিটা বড় হলে কি হয়? কেএসপি এর থেকে কেআইপি বড় হলে, আমরা একটু আগে দেখছি কেএসপি থেকে কেআইপি বড় হলে অধক্ষেপ পড়ে বা তলানি পড়ে। তাহলে কি ঘটবে? জায়গাতে তলানি পড়বে, তলানি পড়বে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ম্যাথটা ছিল। এই ধরনের ম্যাথ হচ্ছে আমরা অনেক এলাবোরেটলি করছি, ঘনমাত্রা বের করছি, তারপর হচ্ছে দ্রবণে ঘনমাত্রা বের করছি, তারপরে হইতেছে আমরা কেআইপি নির্ণয় করি। এই প্রসিডিওরটা ঠিক আছে করা যায়, বাট এত সময় পাওয়া যাবে না। আমরা এক লাইনে করার একটু চেষ্টা। এরপরে যাই, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফলের মান হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -10। প্রথমে বলছে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা নির্ণয় করো। এই ম্যাথ সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা নির্ণয় করো। প্রথমটা আমরা করি, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা যদি হবে আর বললাম ইকুয়াল টু ওভার অফ কেএসপি। কেএসপি কত এই জায়গা? ফর √2 এর ভ্যালুটা হচ্ছে একটু মনে রাখবো আমরা, পার পার মাইনাস √2 এর ভ্যালুটা হচ্ছে 1 2 10 পুট করি পার মাইনাস 5 1.414 ইন্টু 10 টু দি পাওয়ার -5 এটা হয় এত এত মোল পার লিটার। এটা হচ্ছে আমার কার ভ্যালু? এটা হচ্ছে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা। এটা গেল হচ্ছে প্রথমটার। পরেরটাতে যাই, পরেরটাতে বলছে
আবারও সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা নির্ণয় করতে বলছে। কিন্তু আচ্ছা এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা নির্ণয় করতে বলছে, কোনো সলিউশনের কথা বলা নাই, কোন দ্রবণে এই কথাটা বলা নাই। যখন কিছু বলা থাকবে না তখন নেই সিলভার ক্লোরাইডটা পানিতে আছে। দ্রাব্যতাটা বের করছি 1.4 × 10⁻⁵ দ্রাব্যতাটা বের হইছে। দ্রাব্যতাটা হচ্ছে সিলভার ক্লোরাইডের পানিতে দ্রাব্য। এখন ওই পানির জায়গাতে সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে দ্রাব্যতা নির্ণয় করতে বলে দিছে কত? দ্রাব্যতা নির্ণয় করতে বলে দিছে হচ্ছে 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে। এখন সোডিয়াম ক্লোরাইড দ্রবণ বলা এখানে একটু বলা হয়েছে যে সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে যখন সিলভার ক্লোরাইডটা থাকবে, ক্লোরাইড দ্রবণের মধ্যে যখন থাকবে তখন কি আছে? ক্লোরিন আছে না, প্লাস প্লাস এল মাইনাস, ক্লোরিন আছে। আবার সিলভার ক্লোরাইডের মধ্যেও কি আছে? প্লাস প্লাস। সিলভার ক্লোরাইডের মধ্যে যে ক্লোরিনটা আছে, ক্লোরিনটার দ্রাব্যতা ধরে নিলাম হচ্ছে, এর মধ্যে যে দ্রাব্যতা কত বলা আছে? 0.1 মোলার। 0.1 মোলার হয়, তাহলে ক্লোরাইডের দ্রাব্যতা কত? 0.1 মোলার, 0.1 মোলার। এখন আমরা যদি কেএসপি নির্ণয় করি, তেলের কেএসপি যদি আমরা এখন নির্ণয় করি, কত? কনসেন্ট্রেশন অফ Ag প্লাস ইনটু কনসেন্ট্রেশন অফ এল মাইনাস। সিলভার আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে এই জায়গাতে কত দিলাম, কিন্তু এই জায়গাতে ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশন কত? আসলে ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশনের ক্ষেত্রে হচ্ছে এইখানে যে ক্লোরাইড আয়নটা আছে, এখানে যে ক্লোরাইড আয়নটা আছে এটার কনসেন্ট্রেশন হচ্ছে এস, এটার 0.1। তাহলে ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশন কত হবে? হবে হচ্ছে প্লাস 0.1, এটা হচ্ছে ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশন। যদি মাল্টিপ্লাই করি তাহলে কত আসে? প্লাস 0.1 হচ্ছে আমার কার ভ্যালু? ভ্যালু অফ কেএসপি। এটা সলভ করার একটা ইজিয়েস্ট ওয়ে আছে। ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, আমি দেখো এই জায়গাতে রাখছি সম আয়ন প্রভাব, দ্রাব্যতার উপর সম আয়ন প্রভাব। সম আয়ন প্রভাব জিনিসটা কি? এটা হচ্ছে যেমন পিসিএল এর মধ্যে ক্লোরাইড আয়নটা ছিল, পিসিএল এর মধ্যে ছিল হচ্ছে ক্লোরাইড আয়ন। এই ক্লোরাইড আয়ন বিশিষ্ট কোনো একটা যৌগকে আমি কোথায় রাখছি? কোনো একটা যৌগকে রাখছি হচ্ছে ক্লোরাইড আয়ন বিশিষ্ট কোনো একটা সলিউশনের মধ্যে। ওই সলিউশনের যে ক্লোরাইড আয়নটা ছিল, অর্থাৎ ইকুয়াল যে আয়নটা ছিল, সম আয়নটা ছিল, এই সম আয়নটা আমার সিলভার ক্লোরাইডের যে ক্লোরাইড আয়নটা আছে তার আয়নের উপর কি করছে? মানে ঘনমাত্রার উপর প্রভাব বিস্তার করছে। এই প্রভাব বিস্তারটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে সম-আয়ন প্রভাব। হ্যাঁ, সম-আয়ন প্রভাব। সম-আয়ন প্রভাবের কারণে আমরা যদি একটু দেখি এস স্কোয়ার, এই যে এসটা আছে, এসকে যদি আমরা স্কোয়ার করি, অর্থাৎ এই জিনিসটাকে আমরা যদি স্কোয়ার করি, আমরা 1.41 এ মনে মনে 1 ধরি, 1 স্কোয়ার মানে হচ্ছে 1ই। 10⁻⁵ এর স্কোয়ার করলে কত হয়? পাওয়ার মাইনাস। এটা এটা খুবই ক্ষুদ্র মানের, এটা খুবই ক্ষুদ্র মানের হচ্ছে একটা ঘনমাত্রা। এতটাই ক্ষুদ্র যে একে আমরা চাইলে নেগলেক্ট করতে, এতটাই ক্ষুদ্র যে একে আমরা চাইলে নেগলেক্ট করতে। এখন এটাকে যদি আমরা নেগলেক্ট করি, তাহলে কেএসপি আমরা কি বলতে পারি? বলতে পারি হচ্ছে এস, এটা আমরা বলতে পারি।
ASP ইকুয়াল টু যদি 0.1s হয়, S ইকুয়াল টু কত? তখন ঘনমাত্রা কত? AS ডিভাইডেড বাই 0.1 হচ্ছে এখন আমার ঘনমাত্রা। তাহলে কত আসে? ইকুয়াল টু ASP এখানে কত আছে? 2 10 2 মাইনাস আসবে কত? নিচে আসবে হচ্ছে 0.1 মাইনাস 10 0.1 টা আছে 0, এটা যদি উপরে উঠে তাহলে প্লাস হয়ে উঠবে, প্লাস হয়ে যদি হবে 2 আর 9 থাকবে এবং এটাই কার ভ্যালু? বা ঘনমাত্রার ভ্যালু, দ্রাব্যতার। তাহলে যখন 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড, তখন দ্রাব্যতা কত হয়েছে আসলে? ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 এত মোলার, এত মোলার হচ্ছে দ্রাব্যতা। আগেরটাতে আমরা যদি দেখি, আগেরটাতে দ্রাব্যতা কত ছিল? আগেরটাতে দ্রাব্যতা ছিল হচ্ছে আগেরটাতে দ্রাব্যতা ছিল হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 5, এখন দ্রাব্যতা কত? 10 টু দি পাওয়ার মাইনাস 9, মাইনাস 9। দেখা যাইতেছে যে সম আয়নের কারণে, যে সম আয়নটা আছে, সম আয়নটার কারণে দ্রাব্যতা আগে ছিল 10 টু দি পাওয়ার মাইনাস 5, এখন 10 টু দি পাওয়ার মাইনাস 9, আসলে দ্রাব্যতা ফল করছে, কমে গেছে। সম আয়নের কারণে যেটা হয় সেটা হচ্ছে, সবসময় মনে রাখবো, দ্রাব্যতা আয়নের কারণে কি হয়? দ্রাব্যতা কমে যায়। আশা করি বুঝা গেছে। সামনের দিকে এবার আসে হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারে একবারে লাস্ট দুইটা টপিক বাকি আছে, ছোটখাটো দুইটা টপিক হচ্ছে শিক্ষা পরীক্ষা, সিক্ত পরীক্ষা। শিক্ষা পরীক্ষাতে দেখো আমি এই জায়গাতে কিছু করে রাখছি। লিথিয়ামের বর্ণ কিরূপ হবে? শিক্ষা পরীক্ষাটা আসলে কি করা হয়? একটা ধাতব লবণকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আগুনের মধ্যে ধরা হয়, ধরলে হচ্ছে ধাতু করে বিভিন্ন ধরনের বর্ণ প্রদর্শন, এটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে শিক্ষা পরীক্ষা। তো এত কিছু জানা লাগবে না এমসিকিউর জন্য, মনে রাখা লাগবে না, জাস্ট খালি একটু আমরা মনে রাখবো হচ্ছে কোনটার বর্ণ কিরূপ, এই জিনিসটা একটু মনে রাখলেই হয়ে যাবে। এখানে দেখো অনেকগুলার কথা বলা আছে, এর মধ্যে হচ্ছে আমরা একটু খেয়াল করলে দেখবো যে এখানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এই পর্যন্ত এরা কোন গ্রুপের? এরা হচ্ছে গ্রুপ 1 এর, এটা হচ্ছে গ্রুপ 1 এর। বাকি যেগুলো আছে, বাকি যে তিনটা ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এরা হচ্ছে কিসের? এরা হচ্ছে গ্রুপ 2 এর। গ্রুপ 1 এর ক্ষেত্রে আর গ্রুপ 2 এর ক্ষেত্রে দেখো এই জায়গাতে দুইটা জিনিস লিখি নাই, দুইজনের নাম লিখি নাই। এটা হচ্ছে এই দুইজন হচ্ছে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই দুইজনের হচ্ছে নাম লিখি নাই। মনে রাখবো সবসময়, এটা শিক্ষা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না, করে না। শিক্ষা পরীক্ষা কোনো বর্ণ প্রদর্শন করে। কোশ্চেন ইজ হোয়াই, কেন বর্ণ প্রদর্শন করে? বেরিলিয়ামের আয়ন যদি আমরা দেখি, বেরিলিয়ামের আয়ন যদি আমরা দেখি কত হয়? 2+, বেরিলিয়াম 2+। এখন বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, বেরিলিয়াম হচ্ছে 4, ইলেকট্রন বিন্যাস 2s2। ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, তার সর্ববহিস্থ শক্তি স্তরগুলা, এস অরবিটালগুলা কি হচ্ছে আসলে ইলেকট্রন দ্বারা পূর্ণ। ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার কারণে এখানে
ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি, ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি বিধায় এই জায়গাতে ইলেকট্রন হচ্ছে এখান থেকে ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি কথা। আরেকটা হচ্ছে এদের স্টেবিলিটিটাও বেশি। স্টেবিলিটি বেশি হওয়ার কারণে যেটা দেখা যায় সেটা হচ্ছে এর থেকে আসলে ইলেকট্রনটা উচ্চতর শক্তি স্তরে যায় না। ইলেকট্রন আমরা আগের চ্যাপ্টারে দেখছি যে ইলেকট্রন উচ্চতর শক্তি স্তর থেকে যখন নিম্নতর স্তরে আসে তখন আসলে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে। কতটুকু পরিমাণ? hc/λ পরিমাণ হচ্ছে শক্তি বিকিরণ। এই যে hc/λ পরিমাণ শক্তি বিকিরণ করতেছে, শক্তির কারণে কি হইতেছে? আমরা এক ধরনের ল্যামডা পাইতেছি, তরঙ্গ দৈর্ঘ্য পাইতেছি। তরঙ্গ দৈর্ঘ্য মানেই হচ্ছে আলো পাইতেছি, এক ধরনের লাইট দেখতে পাচ্ছি। এই লাইটের বিভিন্ন কালার দেখে হচ্ছে আমরা যে কোনো একটা জিনিস আমরা কি করতে পারি? আইডেন্টিফাই করতে পারি, যে কোনো একটা মৌল আইডেন্টিফাই করতে পারি। এদের ক্ষেত্রে হচ্ছে স্টেবিলিটি বেশি হওয়ার কারণে এই আলোটা আমরা পাই না, যার ফলে আসলে দেখা যায় যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই দুইজন বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এরা হচ্ছে শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ প্রদর্শন করে না। এই কালারগুলো হচ্ছে আমরা একটু মুখস্থ রাখবো, মনে রাখতে হবে এমসিকিউর জন্য। নিচের কোনটি শিক্ষা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না? বর্ণ প্রদর্শন করে না কোনটি? বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই দুইটার যে কোনো একটা। এরপর হচ্ছে শিক্ষা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে কে? সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, এরপর আসে হচ্ছে সিক্ত পরীক্ষা। সিক্ত পরীক্ষা নিয়ে অল্প বিস্তর কয়েকটা কথাবার্তা একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে যে সিক্ত পরীক্ষার জন্য কয়েকটা ফান্ডামেন্টাল বা কয়েকটা সিগনিফিকেন্ট আয়ন আছে। এই আয়নগুলো আসলে কি করে? এই আয়নগুলো শনাক্ত করতে আমরা যে বিকারকগুলো ব্যবহার করি সেই বিকারকগুলোর নাম মনে রাখতে হবে। বিকারকগুলোর নাম হচ্ছে এরকম যে অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা হয় হচ্ছে নেসলার বিকারক দ্বারা। সোডিয়াম আয়ন শনাক্তকরণ করা হয় হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট K2H2O7, এটাকে বলা হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এই পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দ্বারা হচ্ছে সোডিয়াম আয়নকে কি করা হয়? শনাক্ত করা হয়। আচ্ছা, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে হচ্ছে সোডিয়াম আয়নকে শনাক্ত করা হয়। তারপরে হচ্ছে ক্যালসিয়াম আয়ন শনাক্ত করতে হচ্ছে আমরা ব্যবহার করি হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। এই আয়নগুলো হচ্ছে শনাক্ত করা হয় এই তিনটা সিগনিফিকেন্ট বিকারক দিয়ে। এদের নামগুলো একটু মনে রাখবো আমরা, ঠিক আছে? এখানে একটা জিনিস আছে নেসলার বিকারক, এটা লিখি নাই। নেসলার রিয়েজেন্টের সংকেতটা হচ্ছে পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেট। এটা হচ্ছে নেসলার বিকারক। এটা জটিল যৌগ। আমরা শিখছিলাম যে জটিল যৌগের নামকরণ আমরা কিভাবে করি। প্রথমে আমরা কি করি? পটাশিয়ামের নাম, তারপর হচ্ছে আমরা লিগেন্ড, তারপরে হইতেছে আমরা কেন্দ্রীয় পরমাণুর নাম নেই। ঠিক আছে, এটা হচ্ছে আগের ক্লাসে আমরা পড়াইছি। আমরা নামকরণ করি পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেট। এটাকে বলা হয় হচ্ছে নেসলার বিকারক বলা হয়। এবার আসি, বলছি এখানে দ্য রিয়েজেন্ট ইউজ টু কনফার্ম অ্যামোনিয়াম আয়ন কনফার্ম করতে কোন রিয়েজেন্টটা ব্যবহার করা হয়? পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেট, হুইচ ইজ নোন এজ নেসলার বিকারক। তারপরটা হচ্ছে নিচের কোন আয়নটি নেসলার বিকারক দ্বারা শনাক্ত করা হয়? কত হবে? অ্যামোনিয়াম আয়ন। এই ধরনের কিছু প্রশ্ন এই জায়গাতে আসে। এখানে আরেকটা জিনিস একটু দেখতে হবে, সেটা হচ্ছে কিছু কিছু আয়ন আছে যাদের হচ্ছে কিছু একটা কমন বিকারকের মাধ্যমে তাদেরকে শনাক্তকরণ করা যায়, এবং শনাক্ত করলে তারা কিছু স্পেসিফিক বর্ণ দেখায়। এই বর্ণগুলো হচ্ছে আমরা একটু মনে রাখতে হবে। তা আসে যেমন বর্ণগুলো মনে রাখার জন্য একটা আমরা নেমোনিক মনে রাখতে পারি এইভাবে, এ এলো প্রথমটা হচ্ছে পটাশিয়াম, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম,
তারপরে হচ্ছে জি, তারপরে হচ্ছে এরপরে হচ্ছে লাস্টে হচ্ছে কপার। এদের প্রত্যেকের সাথে ক্রিয়া করে আসলে একটা কমন রিএজেন্ট, অ্যামোনিয়াম হাইড্রো। যদি বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রো, প্রত্যেকের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে কি হয়, এখান থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইডের একটা পদক্ষেপ পড়বে, এখান থেকে পড়বে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে জিঙ্ক হাইড্রোক্সাইড এবং এখান থেকে হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড, এখান থেকে হচ্ছে কপার হাইড্রোক্সাইড। পদক্ষেপ, এই পদক্ষেপের কালার, এই পদক্ষেপের কালার গুলা কি হবে সেটা যদি আমরা একটু মনে রাখতে চাই, পদক্ষেপের কালার গুলো হচ্ছে এইভাবে, এইটা সাদা, এটাও সাদা, এটাও সাদা। এরপরটা হচ্ছে এরপরটা হচ্ছে 1000 দিয়ে লিখি লালচে বাদামি, লালচে বাদামি। পরেরটা হচ্ছে হালকা নীল, লালচে বাদামি এবং হালকা নীল হচ্ছে তাদের কালার গুলা, সাদা সাদা সাদা, লালচে বাদামি, হালকা নীল। এ এলোজেনো ফিরেকো, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরাস আর হচ্ছে কপার, এই হচ্ছে তাদের কালার গুলা। আর প্লাস আয়রন 3+টা একটু আলাদাভাবে একটু আমরা মনে রাখবো, প্লাসেরটা আলাদাভাবে রাখি। আয়রন একটু মনে, কালারটা হচ্ছে আয়রন 3+এর কালারটা হচ্ছে, কয়েকটা মনে রাখলে মোটামুটি আমরা বলতে পারি যে পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউ কভার দেওয়ার জন্য যথেষ্ট, এমসিকিউ কভার দেওয়ার জন্য হচ্ছে যথেষ্ট। আমরা হচ্ছে আজকে এতটুকুই রাখতেছি। যদি এই চ্যাপ্টারে কারো কোনো কনফিউশন থাকে তাহলে হচ্ছে অবশ্যই কোশ্চেন করার তো জায়গা আছে। তোমরা জানো যে আমাদের ডেডিকেটেড ফেসবুক গ্রুপটা আছে, সেখানে হচ্ছে, আর এর বাইরে যদি করার থাকে তাহলে অ্যাপ তো আছেই, এর মধ্যে হচ্ছে আছে। আজকে এই পর্যন্তই, সবাই পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।